প্রথম যখন পদ্মা সেতু তৈরির পরিকল্পনা নেওয়া হয় তখন বিশ্ব ব্যাংক, এডিবি, জাইকা এবং আরও কিছু সংস্থা এই সেতুর অর্থায়নে সম্মতি দিয়েছিল। আমার যদ্দূর মনে পড়ে সেই সময় $2.90 বিলিয়ন প্রাক্কালন হয়েছিল। তার মধ্যে বিশ্ব ব্যাংক দিতে চেয়েছিল $1.2 বিলিয়ন। 2012 সালে হঠাৎ একদিন বিশ্ব ব্যাংক বলে উঠল পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে এবং তারা এই দুর্নীতির তদন্ত চায়। তদন্তের কথা বলার কয়েকদিন পরই বিশ্ব ব্যাংক বলল আমরা পদ্মা সেতুর অর্থায়ন করব না। আমি তখন দুদকের চিফ কাউন্সিল। বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা দুদকের সাথে আলোচনায় বসে বলল এই দুর্নীতির তদন্ত হতে হবে। দুদকের তৎকালীন চেয়ারম্যান জনাব গোলাম রহমান, দুইজন কমিশনার যথা জনাব বদিউজ্জামান এবং জনাব শাহাবুদ্দিন এবং আমি জনাব গোলাম রহমানের গুলশানের বাসায় তাদের সাথে আলোচনায় বসলাম। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া তার সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি বিশ্ব ব্যাংকের চাহিদা মোতাবেক তাদেরকে সব দিয়ে দেওয়া হোক এরকম নির্দেশও আমাদেরকে দিয়েছিলেন। আমার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সব সময় সরাসরি যোগাযোগ ছিল, সেই কারণে আমার সৌভাগ্য হয় তাকে সরাসরি জিজ্ঞাসা করা। তিনি আমাকে বলেছিলেন সেদিন, আমার বাবা দেশ স্বাধীন করেছেন, আমার স্বাধীনতা কারো হাতে তুলে দিব না। প্রেক্ষিত কি কারণে এই কথা? বিশ্ব ব্যাংকের ইন্টিগ্রিটি ডিভিশনের প্রধান দাবি করলেন বিশ্ব ব্যাংক নিজেই এই মামলার তদন্ত করবে। আগে যাদের নাম উল্লেখ করেছি তারা সাক্ষী। আমি তখন তাদেরকে বললাম বাংলাদেশ একটা স্বাধীন দেশ, আমাদের আইনে তোমাদের তদন্ত করার কোনো বিধান নাই, তোমরা তদন্ত করলে মামলা চলবে না। তখন তারা বলল তাহলে কি হবে? আমরা বললাম দুর্নীতির মামলা হবে, তদন্ত করব আমরা, কিন্তু দুর্নীতির কথাটা যেহেতু তোমরা তুলেছ, তোমাদের একটা টিম তৈরি করে দাও যারা দুদকের তদন্তকারী কর্মকর্তাদের সাথে লিয়াজোগ করবে এবং এই তদন্তের ব্যাপারে তোমাদেরকে অবহিত রাখবে। অনেক কথার পরে মাননীয় স্পিকার, বিশ্ব ব্যাংক 2012 সালের অক্টোবরের 5 তারিখ একটি প্যানেল ঘোষণা করল এবং সেটা একটা 3 সদস্যের প্যানেল। তার সদস্যরা ছিলেন লুই মোরেনো ওকাম্পো, ফর্মার চিফ প্রসিকিউটর অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। মাননীয় স্পিকার, এখানে বলে রাখা ভালো, উনি তারপরে দুর্নীতি করার কারণে অভিযুক্ত হয়ে শাস্তিপ্রাপ্ত হয়েছেন। টিমোথি টং, former commissioner of the Independent Commission Against Corruption, Hong Kong Special Administrative Region, People's Republic of China, আর রিচার্ড ওল্ডম্যান, former director of Britain's Serious Fraud Office. মাননীয় স্পিকার, দুদক সুমোটো ডিসেম্বর মাসে একটি এফআইআর করল। এই যে সেই এফআইআরের একটা কপি। এই বিশ্ব ব্যাংক প্যানেল বাংলাদেশ সফরে আসলো। দুদকের চেয়ারম্যান, কমিশনার এবং আমার সাথে তাদের বৈঠক হলো। এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর এলএনএ গোল্ডস্টিন ও তৎকালীন বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর ও বিশ্ব ব্যাংকের ইন্টিগ্রিটি ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট। মাননীয় স্পিকার, বসলাম আমরা, আমার 5 মিনিট হয়তো একটু সময় লাগতে পারে। আমরা বসলাম, বসার পরে ওনারা বললেন তোমরা এফআইআর করেছো ভালো, কিন্তু তৎকালীন যে যোগাযোগ মন্ত্রী ছিলেন সৈয়দ আবুল হোসেনের নামটা কেন দাও নাই? আমরা বললাম এই এফআইআরটার মধ্যে, আর আমি তখন তার জিজ্ঞেস করলাম মাননীয় স্পিকার যে আচ্ছা একটা কথা বলো তো, যে তোমরা আমাদেরকে 2টা পাতা দিয়েছো, এই 2টা পাতার মধ্যে যা আছে এর বাইরে কি তোমাদের কোনো কাগজপত্র আছে? বলে না। আচ্ছা ঠিক আছে তাই। তো এই 2টা পাতার মধ্যে তো আবুল হোসেনের সাথে অপরাধটা হচ্ছে যে একটা কোম্পানি, চাইনিজ কোম্পানি একটা তার সাথে দেখা করেছে, এইটা পর্যন্তই হচ্ছে তার সেইখানে উল্লেখ যে এইটাই তার অপরাধ। তো আমি তখন বললাম যে এইরকম লোক তো আমার সাথেও দেখা করে, তাহলে আমিও অপরাধী হয়ে যাব। তো তখন চুপ্পু সাহেব আমার পাশে বসা, ওই যে শাহাবুদ্দিন চুপ্পু ওনার নাম, তো উনি পাশে বসা, তো উনিও আমাকে সমর্থন করে বলছে মাননীয় স্পিকার আপনাকে একটু নাটকটা দেখাই। এরকম মাননীয় স্পিকার বলে
ডু ইউ নো আবুল হোসেন, ডু ইউ নো হিম, ডু ইউ নো হিম? মানে হচ্ছে আবুল, উনি যেন চুরি করেছে এরকম একটা, উনি তো বেচারা ভেবাচাকা খেয়ে গেছে। আমি বললাম, who doesn't know a minister? You tell me. Do you know him? I said, of course I know him by name, but I do not know him individually. তখন I said, why are you doing this? তো বলে, দেখো, you arrest him and take him to remand, you will get everything. চিন্তা করার স্পিকার। আমি বললাম, নাথিং ডুইং। বলে, তোমরা বলছো যে এটা। আমি বললাম, কি অপরাধ হয়েছে? কয়, ষড়যন্ত্রের অপরাধ। আমি বললাম, ভালো কথা, ষড়যন্ত্রের অপরাধ তো প্রমাণ করতে হবে। ইনভেস্টিগেশনে যদি তার নাম আসে তাহলে আমরা দিব আসামি হিসাবে। এখন অপরাধের কথাটা বলি। এখানে আসামি করা হয়েছিল প্রথমে একজন সিনিয়র সচিব জনাব মোশাররফ হোসেন ভূঁইয়াকে। তারপরে আরও কয়েকজনকে আসামি করা হয়, রোডস অ্যান্ড ব্রিজেস ডিভিশনের অফিসার এবং একজন ব্যবসায়ী। তো এবং এই মোশাররফ হোসেন ভূঁইয়া সাহেবের অপরাধটা কি? উনি কানাডায় গিয়েছিলেন। কানাডায় যাওয়ার পরে উনি এসএনসি ল্যাভেলিন, যাকে নিয়ে এই সব ইতিহাস, এই সব ষড়যন্ত্র, এই এসএনসি ল্যাভেলিন কোম্পানি হচ্ছে কানাডার একটা কোম্পানি। এই কানাডার কোম্পানি গিয়ে আপনার এই ব্রিজের পরামর্শক হিসাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার জন্য টেন্ডারে পার্টিসিপেট করেছে। এবং সেইখানে রমেশ নামে তাদের এক কর্মকর্তার ডায়েরির মধ্যে পাওয়া গেছে কে 1%, 2%, 3% এইরকম একটা। এই যে ডায়েরির মধ্যে এই যে লেখা, তাও পেন্সিলে লেখা, এই যে লেখাটা, এইটাই হচ্ছে ষড়যন্ত্র। কিচ্ছু নাই, নাথিং। আমি আসতেছি মানে প্রধানমন্ত্রী, কিচ্ছু নাই, এইটাই হচ্ছে ষড়যন্ত্র। তখন আমি বললাম যে ষড়যন্ত্রের জন্য 120B আছে, এবং সেই 120Bতে লেখা আছে যে শুধু ষড়যন্ত্রের জন্যও কিন্তু আপনার সাজা হতে পারে, ক্রাইমটা কমিটেড হওয়ার দরকার নাই, শুধু ষড়যন্ত্র হলেই। বলে, তুমি তাহলে তাকে অ্যারেস্ট করো, রিমান্ডে দাও। আমি বললাম, নাথিং ডুইং, নাথিং ডুইং। তো দে হাফট অ্যান্ড দে পাফ। 5 মিনিটে। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারপরে কি হলো? তারপরে হঠাৎ আমি শুনি যে এপ্রিল মাসে আপনার 2013 সালে ক্যানাডিয়ান কোর্টে একটা হিয়ারিং হবে। 4 এপ্রিল থাকে আমার যতদূর মনে আছে, হয় 4 এপ্রিল হবে, না 11 এপ্রিল থেকে 18 এপ্রিল। তো মাননীয় স্পিকার, এই ব্যাপারেই ক্যানাডিয়ান কোর্টে একটা মামলা তারা করে দিয়েছে এসএনসি ল্যাভেলিনের এই রমেশবাবুর নামে, এবং অন্যান্য আরও আসামি ছিল। আর এই যে আমাদের মামলার যে আসামি, এখানে নাম হচ্ছে তার মোহাম্মদ মোস্তফা। ইনি হচ্ছেন উপব্যবস্থাপনা পরিচালক, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট লিমিটেড। এটা হচ্ছে এসএনসি ল্যাভেলিনের লোকাল পার্টনার। এই মোস্তফা সাহেবকে মাননীয় স্পিকার, এই গর্হিত অপরাধের কগনিজেন্সটা আপনি নিয়েন। মাননীয় স্পিকার, আমরা তাকে আসামি করেছি। ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে জিজ্ঞাসা না করে গোপনে তাকে বলেছে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় তাকে সিটিজেনশিপ দিয়ে তাকে আর জীবনে কোনোদিন বাংলাদেশে ফিরতে হবে না, এই আশ্বাস দিয়ে তাকে বলেছে রাজসাক্ষী হওয়ার জন্য। তাকে ফেব্রুয়ারি মাসে ক্যানাডিয়ান কোর্টে জবানবন্দি দেওয়া হয়েছে, যেটা আমরা বলি 164 সেকশন 164-এর জবানবন্দি, সেরকম দেওয়া হয়েছে। এবং তারপরে এই ক্যানাডিয়ান কোর্টে এটার বিচার হয়েছে। এই বিচার হওয়ার পরে মাননীয় স্পিকার, আমি 29 মে 2013 সালে আমি ওখানে যাই কানাডায়, কারণ সেদিন একটা ডেট ছিল। আমি গিয়ে তো আমি ঠিক 1 ঘন্টা বাকি এয়ারপোর্টে যাওয়ার। মাননীয় স্পিকার, তখনকার ক্যানাডিয়ান হাই কমিশনার হেদার ক্রুডেন আমাকে ফোন করলো। আমাকে ফোন করে মাননীয় স্পিকার বলছে যে তুমি যে যাচ্ছ, তোমার সাথে কিন্তু আমাদের কোনো লোক দেখা করবে না। ভালো কথা। তোমার চেহারা দেখবে না। ভালো কথা। তোমার কোনো টেলিফোন রিসিভ করবে না। মাননীয় স্পিকার, আমি যা বলছি
word for word I have recorded. That is why I have the courage of saying these things now. মাননীয় স্পিকার বলছে তোমার চেহারাও কেউ দেখবে না, বলে তোমার মানে কথাটা শেষ এটা বলে নাই আর কি, বলে তোমার ছায়াও কেউ মারাবে না, এরকম আর কি। তো মাননীয় স্পিকার তারপরেও আমি গেলাম। আমি যাওয়ার পরে সত্যি সত্যি কেউ আমার সাথে কোনো কোঅপারেশন করে নাই। তো আমাদের হাই কমিশনের একজন ফার্স্ট সেক্রেটারি ছিলেন, নাম বলাই উচিত, তার নাম হচ্ছে বোধহয় রিফাত। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ইয়াং ম্যান, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে রিফাত, এই আমাদের সাথে তো কেউ কোঅপারেট করবে না, তো এখন একটাই আমাদের উপায়, যদি তুমি একটা দরখাস্ত এই যে এই 4 এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত যে কোর্টের প্রসিডিংস হয়েছে, এই প্রসিডিংসের যদি একটা কপি সার্টিফাইড কপিগুলি আমরা পাই তাহলে খুব ভালো হয়, একটা দরখাস্ত দিয়ে দাও। বলে স্যার আমি একটা দরখাস্ত করে দিয়েছি। মাননীয় স্পিকার, এই দরখাস্ত এবং এই সার্টিফাইড কপি আমাদের হাতে থাকার কারণে মাননীয় স্পিকার এই উইটনেসের স্টেটমেন্ট নিয়ে কোনো ট্যাম্পারিং হয় নাই। এবং মাননীয় স্পিকার, আমাদের তো জয় হবেই। এই জয় হয়েছিল যে ক্যানাডিয়ান কোর্ট বলে দিয়েছে যে এইখানে কোনো দুর্নীতি হয় নাই।